পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। শুক্রবারও দুই নবনির্বাচিত বিধায়কের যে অবস্থান, সেই অবস্থান জারি রইল। ইতিমধ্যেই বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন এই সমস্যা সমাধানের জন্য। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কাটল না জটিলতা। বিধানসভাতেই শপথ বাক্য পাঠে অনড় তৃণমূলের দুই নবনির্বাচিত সদস্য। শুক্রবারও বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে সায়ন্তিকা ব্যানার্জি ও রায়াত হোসেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন স্পিকার বিমান ব্যানার্জি। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথা বলেন বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপালকে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাতে নির্দেশ দিন উপরাষ্ট্রপতি। ফোনে আরজি স্পিকারের, আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক কাজ করে, অতএব আপনি যাকে খুশি লিখুন। আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা, আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদিন দুই বিধায়কের ধর্নায় সামিল হন মন্ত্রী অরূপ বিশ্বাস। শপথ গ্রহণ ঘিরে জটিলতার পুরো দায়টাই রাজ্যপালের ঘাড়েই চাপালেন তিনি। কিন্তু যারা মানুষের দ্বারা নির্বাচিত, মানুষ যাদের আশীর্বাদ করেছেন, মানুষ যাকে সমর্থন করেছেন, তাদের কাজ করার সুযোগ দিন। তিনি সেটা করছেন না। এই ধর্না চলবে যতক্ষণ না তাদের শপথ বাক্য পাঠ হবে। মানুষের জন্য কাজ করতে শাসক দলের দুই বিধায়ক যদি এতটাই মরিয়া হন, তবে শপথ গ্রহণের স্থান নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের? বাংলার মানুষের মত দিয়ে জেতা সদস্যদের হ্যারাস কে করছেন? রাজ্যপাল। বাংলার মানুষের অপমাননা কে করছেন? রাজ্যপাল। কেন? কি অধিকার আছে আপনার? ভোটের ফল ঘোষণার পর কেটে গিয়েছে 24টা দিন, এখনো শপথ নেওয়া হলো না সায়ন্তিকা ও রায়াত হোসেন সরকারের। রাজভবনে শপথ গ্রহণ করবে না অনড় তাঁরা। দুই বিধায়কের এই একরোখা মনোভাব আদেও কতটা যুক্তিযুক্ত? শপথ না নিয়ে বিধানসভার বাইরে বসে থাকলে সাধারণ মানুষ কি পরিষেবা পাবে? রিপাবলিক বাংলা। আরো কি আতঙ্ক বাড়ছে বাংলায়? বাংলায় কি আল কায়দার একাধিক গুপ্তচর সক্রিয় রয়েছে? কারণ এসটিএফ এর তরফে এই ধৃত হাবিবুল্লাহ থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য আসছে। তারা এটা জানতে পেরেছেন যে মধ্যপ্রাচ্য থেকে যে টাকা আসতো সেই টাকা হাবিবুল্লাহর অ্যাকাউন্টেও ঢুকতো। বাংলার শিক্ষিত বেকাররাই কি জঙ্গিদের একমাত্র টার্গেট? বাংলায় তিলে তিলে বাড়ছে জঙ্গিদের জাল। রাজ্য পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। পুলিশের হাতে ধৃত আল কায়দা জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় উঠে আসছে একের পর এক তথ্য। বাংলা ও দক্ষিণ ভারত থেকে আল কায়দার গোপন এজেন্ট তৈরি করার কাজ চলছিল বলে পুলিশ সূত্রে খবর। ভারত ও বাংলাদেশে স্লিপার সেল তৈরির কাজ চালাচ্ছে আল কায়দা। সেই মডিউলের অন্যতম মাথা হয়ে উঠেছিল হাবিবুল্লাহ। দক্ষিণ ভারতে থাকা কোনো এক বড় ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল হাবিবুল্লাহর। এই বড় ভাই জেএমবি প্রধান সালাউদ্দিন সালে কিনা তা জানার চেষ্টা করছে এসটিএফ। এই স্লিপার সেলগুলি এত বিপুল পরিমাণে তৈরি করা হয়েছে যাতে গোয়েন্দাদের হাতে যদি একসঙ্গে 15টা 20টা স্লিপার সেল যদি ডিটেক্ট হয়ে যায়, তবুও যাতে কোনোভাবে এই যে জঙ্গি নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক যাতে কোনোভাবেই যাতে নষ্ট না হয়। মধ্যপ্রাচ্য থেকে হাবিবুল্লাহর অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকা আসতো বলেও জানতে পেরেছে পুলিশ। হাবিবুল্লাহর অ্যাকাউন্ট ঘেঁটে মিলেছে সেই সব লেনদেনের তথ্য। বাংলায় গোপন এজেন্ট তৈরির জাল বুনছিল আল কায়দা জঙ্গি। কিভাবে চলছিল রাজ্যের যুব সমাজের মগজ ধোলাই? যুবক যুবতীরাই ছিল আল কায়দার সফট টার্গেট। তাদের ফাঁসাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় টোপ দিত আল কায়দা। অডিও মেসেজে মগজ ধোলাই হতো। ফাঁদে পা দেওয়া যুবক যুবতীদের সঙ্গে বিশেষ অ্যাপে কথা হতো। এসটিএফ কিছু করতে পারে। এসটিএফ যেটুকু এগোচ্ছে একটা নবান্ন থেকে ধমক খেয়ে থেমে যাবে। এটা এনআইএ কে দিতে হবে ফিট কেস। ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ। রাজ্য সরকারের উচিত রিকমেন্ডেশন করা এনআইএ কে দেওয়া।
তো পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, সেটা মমতা ব্যানার্জির অধীনস্থ নয়, সেটা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর অধীনস্থ। তার মানে এটা তাদের সার্বিক ব্যর্থতা। দ্বিতীয়ত, বাংলায় কোনো কারণে জঙ্গি পাওয়া গেলে এখানকার প্রশাসন এবং এসটিএফ সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে অ্যারেস্ট করে। প্রশ্ন উঠছে, পুলিশের নজর এড়িয়ে কিভাবে আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জাল ছড়াচ্ছে এই বাংলায়? তবে কি সত্যি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এই রাজ্য? সেফ করিডোর হিসেবে এই রাজ্যকেই বেছে নিচ্ছে সন্ত্রাসবাদীরা? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে কোচবিহারের মহিলাকে নির্যাতনের ঘটনায় আরো বড় আপডেট আসছে। ধৃত আরো 3। কোচবিহারের মহিলাকে নির্যাতনের ঘটনায় ধৃত আরো 3। মহিলা নির্যাতনের ঘটনায় মোট 7 জন গ্রেফতার। 26 জন ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয় এবং মামলায় ইতিমধ্যে 2 জন জামিনও পেয়ে গিয়েছেন। এই ঘটনায় আর 3 জনকে গ্রেফতার করার কথা জানালো কোচবিহার পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কোচবিহারের মহিলাকে নির্যাতনের ঘটনায় ধৃত আরো 3। মহিলা নির্যাতনের ঘটনায় গ্রেফতার মোট 7। 26 জুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় আবার ইতিমধ্যেই 2 জন জামিনও পেয়ে গিয়েছেন। এত বড় ঘটনায় 3 জনের গ্রেফতারের কথা জানালো কোচবিহার পুলিশ। এই মতো বড় আপডেট, যে ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে, যে নির্মম অত্যাচার, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন তুলে ধরেছে কোচবিহারের এই এলাকা, সেখানে মহিলাকে নির্যাতনের ঘটনায় এখন অবধি যা জানতে পারা যাচ্ছে ধৃত আরো 3, মোট 7 জন গ্রেফতার পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই মামলায় আবার 2 জন ছাড়াও পেয়ে গিয়েছে। 26 জুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, 2 জন ইতিমধ্যে ছাড়াও পেয়ে গেল।